রূপপুর বনে টোনা আর টুনি নামের এক দম্পতি বাস করত। টোনা ছিল রিক্সা চালক। রিক্সা চালিয়ে টেনে টুনে কোনো মতে তার সংসার চালাতো। 3 দিন ধরে রূপপুর বনে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সেই ঝড় বৃষ্টির সন্ধ্যায় টোনা টুনিকে বলে, টুনি, ও টুনি, তুমি জানালা দরজা বন্ধ করে দাও। আমি রিক্সা নিয়ে বের হব এখন। দেখি এই ঝড় বৃষ্টির রাতে দুটো যাত্রী পাওয়া যায় নাকি। যাত্রী পেলেই তো দুটো পয়সা পাওয়া যাবে। এই ঝড় বৃষ্টির রাতে তোমাকে কি রিক্সা নিয়ে বের হতেই হবে টোনা? আজ না গেলে কি নয়? তার চেয়ে বরং আজ ঘরেই থাকো। আমি তোমার জন্য গরম গরম দুটো ভাত রেঁধে দেই। বাইরে তো এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। না টুনি, ঘরে বসে তো আমারও থাকতে ইচ্ছে করে, কিন্তু তুমি তো জানোই সবকিছু। প্রতিদিন আমাকে কত খাটনি করে চলতে হয়। যদি এভাবে ঘরে বসে থাকি তাহলে কি করে হবে বলো তো? যাই যাই, তুমি দরজা বন্ধ করে ঘরেই থাকো। এ কথা বলে টোনা তার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে টুনি টোনাকে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত তাকিয়ে থেকে ঘরে চলে যায়। এরপর টোনা রাতে রাস্তা ছেড়ে বড় রাস্তায় ওঠে। চারিদিকে এত জোরে বৃষ্টি আর বাতাস হচ্ছিল যে টোনা মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল। চারিদিকে এত জোরে বৃষ্টি আর বাতাস হচ্ছিল যে টোনা মনে মনে ভীষণ ভয় পাচ্ছিল। চারিদিকে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। আশেপাশে ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছিল। চারপাশ নিস্তব্ধ ছিল। আশেপাশ থেকে কিসের যেন আওয়াজ আসছিল। একটা গাছের সাথে আরেকটা গাছ ধাক্কা খাচ্ছিল। শুনশান নীরবতা, এসব কিছু দেখে টোনা ভীষণ ভয় পাচ্ছিল। শুনশান রাস্তা, জনমানব শূন্য, চারদিকে কেউ ছিল না। এমন শুনশান অবস্থা দেখে টোনার শরীরে যেন অজানা এক শিহরণ দিচ্ছিল। রাস্তা তো একেবারে খালি, তবে কি টুনির কথায় আমার বাড়িতে বসে থাকা উচিত ছিল? কতদিন ধরে আমি এই রাস্তায় রাত বিরাতে রিক্সা চালিয়েছি, কোনোদিনও তো আমার মনে এতটুকু ভয় কাজ করেনি। কিন্তু আজ আমার এমন মনে হচ্ছে কেন যে আমাকে পেছন থেকে কোনো আত্মা চাপটে ধরেছে, কেউ আমাকে ডাকছে। কেন এমন মনে হচ্ছে? টোনা রিক্সা নিয়ে যত এগোতে থাকে তত শুনশান নীরবতা আরো বাড়তে থাকে। দূর দূরান্তেও কোনো পাখির বাসা টোনার চোখে স্পষ্ট হয় না। টোনা মাঝে মাঝে ওই বৃষ্টির আওয়াজের সাথে দূর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছিল। আশেপাশে সে কোনো পাখিকেই দেখতে পাচ্ছিল না। টোনার মনের ভয় আরো দ্বিগুণ হয়ে যায়। টোনা ভয়ে ভয়ে যেতে থাকে। সামনে তো এই বনের শ্মশান ঘাট। আমার কি ওই শ্মশানের সামন দিয়ে যাওয়া উচিত? না, যাই। ভয় পেলে তো আর পেট চলবে না। শ্মশানের একটু দূরেই তো যজ্ঞ কাকুর চায়ের দোকান। দেখি সেই দোকানে গিয়ে কিছু যাত্রী পাই কিনা। নিশ্চয়ই কোনো যাত্রী পাবো। হয়তো কেউ বৃষ্টিতে আটকা পড়ে বাড়ি যেতে না পেরে সেই দোকানে ঠাঁই নিয়েছে। যাই যাই। এই কথা বলে টোনা শ্মশানের সামনে রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যেতে থাকে। টোনা যত তাড়াতাড়ি রিক্সা চালাতে থাকে তার যেন মনে হয় যে তার পেছনে রিক্সায় কোনো আত্মা বসে আছে। টোনা চোখ বন্ধ করে আর গায়ের যত শক্তি আছে তা দিয়ে রিক্সা টানতে থাকে। অবশেষে টোনা যজ্ঞ কাকের দোকানের সামনে এসে পৌঁছায়। যজ্ঞ কাকের দোকানের সামনে এসে দেখে সেখানেও কেউ নেই। টিপ টিপ করে দুটো মোমবাতি জ্বলছে আর যজ্ঞ কাকু বাইরে দাঁড়িয়ে আছে। প্রচন্ড ঝড়ের মধ্যে মোমবাতির আলোতে যজ্ঞ কাককে দেখতেও ভূতের মতো লাগছিল। টোনা তো দেখে আরো ভয় পেয়ে যায়। তারপর টোনা তার রিক্সা নিয়ে যজ্ঞ কাকের দোকানে যায়। আর টোনাকে দেখে যজ্ঞ কাক বলে, কি গো টোনা ভাই, এই ঝড়ের রাতেও তুমি রিক্সা নিয়ে বের হয়েছো? এই ঝড়ের রাতে কোন যাত্রী তোমার রিক্সা চড়ার জন্য দাঁড়িয়ে আছে শুনি? যাও যাও, বাড়ি ফিরে যাও। এই দুর্যোগের রাতে কি কেউ বের হয়? যজ্ঞ দাদা, আমার কি শখ হয়েছে বলো। এই ঝড়ের রাতে রিক্সা নিয়ে বের হওয়ার জন্য পেটের দায়ে বের হয়েছি গো, পেটের দায়ে। এই যে এই রিক্সাটা দেখছো, এটা আমি ধার করা টাকা দিয়ে কিনেছি। টাকাটা তো শোধ করতে হবে। যাই এখন। এখানে তো কোনো যাত্রী পেলাম না। সামনে কিছু দূর গিয়ে একটু দেখি
যদি যাত্রী না পাই তবে বাড়ি ফিরে যাব। তাই করো টোনা ভাই, এই রাতে কোন দিক দিয়ে কি হয় তা তো আর বলা যায় না বলো। দেখছো না প্রকৃতি কেমন আজ ক্ষেপে আছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সব লন্ডভন্ড করে দেবে। যাও যাও বাড়ি ফিরে যাও, আমিও দোকান বন্ধ করে চলে যাব। এই বৃষ্টি বুঝি এই রাতে আর থামবে না গো। এই কথা বলে যজ্ঞ কাক তার দোকান বন্ধ করতে থাকে। এদিকে টোনা আবারও তার রিক্সা নিয়ে নির্জন জঙ্গল দিয়ে চলতে থাকে। টোনা যত দ্রুত রিক্সা চালাতে থাকে তার যেন মনে হয় যে রিক্সা এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। রাস্তার চারপাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে টোনা বড় বড় দৈত্যর মতো মনে করে। টোনা বৃষ্টির ঝাপটায় সামনে কি আছে তা ভালোভাবে দেখতেও পাচ্ছিল না। হঠাৎ করে টোনা দেখে এক সুন্দর অপরূপা পাখি তার রিক্সার সামনে এসে দাঁড়িয়েছে। টোনা সঙ্গে সঙ্গে রিক্সা থামিয়ে বলে, কি গো দিদি, আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে কি কেউ রিক্সার সামনে এসে দাঁড়ায়? যদি আমি বেখেয়ালে আপনার গায়ে রিক্সা লাগিয়ে দিতাম তবে দোষ তো আমারই হতো, তাই না? রিক্সায় ওঠার যদি এত দরকার হয়ে থাকে তবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবেন, এভাবে হঠাৎ করে রাস্তার মাঝে চলে আসবেন না। বাবা, আমি ইচ্ছে করে তোমার রিক্সার সামনে আসিনি বাবা। আমার মেয়েটা অনেক অসুস্থ, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে একটু সাহায্য করো। আমি আমার মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো গাড়ি পাচ্ছি না। তুমি তোমার রিক্সায় করে আমাদের একটু হাসপাতালে পৌঁছে দাও না, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব বাবা। আপনি তো আমারই বয়সী হবেন, তাহলে আমাকে বাবা বলে ডাকছেন কেন? ঠিক আছে, তা কোথায় আপনার মেয়ে? তাড়াতাড়ি নিয়ে আসুন, আপনাদের আমি অবশ্যই হাসপাতালে নিয়ে যাব। আরে ওই তো আমার মেয়ে তো আগে থেকেই তোমার রিক্সায় বসে আছে। চলো চলো। বিউটি পার্লার কথা শুনে টোনা একেবারে অবাক হয়ে যায়। পিছনে ফিরে দেখে সত্যি সত্যি বিউটি পার্লার মেয়ে তার রিক্সায় আগে থেকেই অজ্ঞান অবস্থায় রয়েছে। সেই দৃশ্য দেখে টোনা তো ভীষণ ভয় পেয়ে যায়। আর টোনা বলে ওঠে, এ কি, আপনার মেয়ে কখন রিক্সায় উঠলো? আমি তো বুঝতেই পারলাম না, এ কি করে সম্ভব? তুমি বুঝতে পারোনি, আমি যখন তোমার সাথে কথা বলছিলাম তখনই আমার মেয়ে তোমার রিক্সায় উঠেছে। তুমি আর সময় নষ্ট করো না, দেরি করলে যে আমার মেয়েকে বাঁচানো যাবে না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। এ কথা বলে বিউটি পায়রা টোনার রিক্সায় উঠে বসে। টোনার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে খেতে অবশেষে তাদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে গিয়ে বিউটি পায়রা রিক্সা থেকে নেমে বলে, বাবা তুমি ওকে হাসপাতালের ভিতরে ভর্তি করে দিয়ে এসো, আমি হাসপাতালে যেতে পারবো না। এই নাও, এই থলেতে অনেক টাকা আছে, তোমার গাড়ি ভাড়া বাদে চিকিৎসার খরচ। আরে একটা কাজ করে দাও না বাবা। না না, এসব আপনি কি বলছেন? আপনার মেয়ে হয় আপনিই ভর্তি করাবেন, আমি কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না বাবা। না না বাবা, কোনো ঝামেলা হবে না। আসলে আমার মেয়ের সাথে বহুদিন থেকে কথা হয় না, মেয়েটা আমার উপর ভীষণ রেগে আছে। সুস্থ হওয়ার পর যদি আমাকে দেখে তাহলে আরো বেশি রেগে যাবে, আর রেগে যাওয়ার কারণে যদি অসুস্থ হয়ে পড়ে সেই ভয়ে আমি ওর সাথে থাকতে পারবো না বাবা। বিউটি পায়রার কথা শুনে টোনার মনে ভীষণ মায়া হয়। বিউটি পায়রার কথা মতো রিক্সা থেকে তার মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর বিউটি পায়রার মেয়ের জ্ঞান ফিরে আসে, আর সে নিজেকে হাসপাতালে দেখে বলে, কি হয়েছে আমার, আমি এখানে কেন? আর আমি এই হাসপাতালের বিছানায় কি করে এলাম? তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে, তোমার মা আমার গাড়িতে করে তোমাকে হাসপাতালে নিয়ে এসেছে, আর আমাকে বলেছে যে তুমি নাকি তার উপর রেগে আছো, তাই তোমাকে হাসপাতালে ভর্তি করার দায়িত্ব তোমার মা আমাকে দিয়েছে। টোনার এমন কথা শুনে পারুল ভীষণ অবাক হয়ে যায়। আর পারুল বলে, কি, আমার মা কিভাবে আসবে? আমার মা তো অনেকদিন আগেই মারা গেছে। আমি আমার মায়ের একমাত্র সন্তান ছিলাম। আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমার মায়ের খেয়াল রাখতে পারিনি, তাই আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি সংসার জীবনে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার মা বৃদ্ধাশ্রমে কেমন আছে কোনোদিনও খোঁজ নেইনি। তারপর বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের কাছে জানতে পারি যে আমার মা মারা গেছে। আর মা মারা যাওয়ার সময় আমাকে অনেক দেখতে চেয়েছিল, আর আমি এতটাই হতভাগ্য যে আমি সংসার নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে মায়ের মৃত্যুর সময় আমি যেতে পারিনি।
এসব কথা বলে যখন পারুল কাঁদছিল তখন টোনা মনে মনে ভাবে, তার মানে ওই মহিলাটা এই মেয়ে মৃত মা ছিল। হে উপরওয়ালা, তোমার কি লীলা খেলা! মা মৃত্যুর পরেও তার সন্তানকে কিভাবে আগলে রেখেছে। একেই হয়তোবা বলে মায়ের ভালোবাসা, যা মৃত্যুর পরও শেষ হয় না। এরপর টোনা সেই রাতেই পারুলকে তার রিকশায় করে পৌঁছে দেয় আর নিজে বাড়ি চলে যায়। টোনা এই রাতের সব কাহিনী তার বউকে বলে, আর তারপর থেকে টোনা এক রাতের কাহিনী কখনো ভুলে যেত না। তার এই কাহিনী সব সময় মনে ছিল। তো বন্ধুরা, তোমাদের কি এরকম কোনো রাতের কাহিনী আছে? যদি থেকে থাকে তবে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনি, কি গো টুনি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, বাজার করে এনেছি, বাজারের ব্যাগটা নাও। এই তো আমি এসে গেছি টোনা। আর হাতে এত ছোট ব্যাগ যে, কত টাকা বাজার করে নিয়ে এসেছো তুমি আজ? নাকি আজ রান্না করলে সবটা শেষ হবে টোনা? বলো তো। অত কথা না বলে তাড়াতাড়ি বাজারের ব্যাগটা নাও। আর আমার উপার্জন না থাকলে আমি বাজার করব কি করে? আমার যেমন সামর্থ্য আমি তেমনই তো বাজার করব নাকি? টোনা, তোমার সবসময় শুধু এই একটাই কথা, তাই না? তুমি আমাদের দুজনের খাবার জোগাড় করতে পারো না, সব সময় একটাই কথা বলো তুমি। আচ্ছা, একটা ছানা হলে তুমি তার খাবার কি করে জোগাড় করবে বলো তো? ভালোই হয়েছে আমাদের কোনো ছানা হয়নি এতদিনে। তুমি আবার সেই ছানার কথা বলছো? এতদিনে একটা ছানা জন্ম দিতে পারেনি আর খাবারের চিন্তা করছে। আগে একটা ছানার জন্ম দাও, তারপর দেখবো সবটা। এসব কথা বলে টোনা বাজারের ব্যাগ রেখে সেখান থেকে চলে যায়। আচ্ছা, টোনা ওটা কি বলে গেল? আমি ছানা জন্ম দিতে পারিনি? টোনা আজ আমার ছানার জন্য আমাকে এত বড় খোঁটা দিল। না, এবার যে করে হোক আমাকে ছানার জন্ম দিতেই হবে। এরপর টুনি তার ভাবনা মতো এক জ্যোতিষী প্যাঁচার কাছে যায় আর জ্যোতিষী প্যাঁচাকে তার ছানা না হওয়ার ব্যাপারে সবটা খুলে বলে। সব তো শুনলাম, তবে তোর কথা শুনে যা বুঝলাম, তোর কুষ্টিতে কোনো একটা দোষ আছে, বুঝলি রে? আমাকে আগে তোর কুষ্টি বিচার করতে হবে, তারপরেই আমি এর সমাধান বলতে পারবো। এরপর প্যাঁচা টুনির কুষ্টি বিচার করে আর কুষ্টি বিচার শেষে প্যাঁচা টুনিকে বলে, বাছা টুনি, তোর কুষ্টিতে তো অনেক বড় একটা সমস্যা হয়েছে। তোর কুষ্টিতে লাহোর দোষ আছে। এই দোষ কাটাতে পারলেই তবেই তোর ছানা হবে। আর এই দোষ কাটানোর জন্য যজ্ঞ করতে হবে, আর তবেই তুই ডিম দিবি বাছা। যা করতে হয় আপনি তাই করুন জ্যোতিষী বাবা, আমার ছানা চাই চাই। তাই যদি যজ্ঞ করতে হয় তবে আপনি যজ্ঞের আয়োজন করুন জ্যোতিষী বাবা। এরপর জ্যোতিষী প্যাঁচা যজ্ঞের আয়োজন করে আর যজ্ঞ করতে থাকে। এরপর যজ্ঞ শেষে যজ্ঞর আগুন থেকে একটা পায়েসের বাটি প্রকট হয়। বাছা, এই পায়েসের বাটিটা নিয়ে যা বাছা। এটা আজ মধ্যরাতে মানে ঠিক 12টার সময় তুই খাবি, তবেই তুই ডিম দিবি বাছা। এরপর টুনি পায়েসের বাটিটা নিয়ে বাসায় চলে আসে আর পায়েসের বাটিটা রেখে মাঝরাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এভাবে অপেক্ষা করতে করতে টুনি ঘুমিয়ে পড়ে। আর এদিকে একটা জাদুই লাল পাখি এসে টুনির রাখা বাটি থেকে কিছু পায়েস খেয়ে চলে যায়। এদিকে মাঝরাতে টুনির ঘুম ভেঙে যায় আর টুনি উঠে পায়েসের বাটি থেকে পায়েস নিয়ে খায়। আর কিছুক্ষণ পরে টুনি ডিম দেয়। সে কি কাণ্ড, তুমি তো এবার একটা ডিম দিয়েছো, তবে মনে হয় এবার আমার ঘরে একটা ছানা আসবে, আমি বাবা হব। টোনার এমন খুশি দেখে টুনিও ভীষণ খুশি হয়। আর এরপর টুনি ডিমে তা দিতে শুরু করে। আর কদিন পরে টুনির ডিম থেকে লাল টুকটুকে একটা ছানা হয়। এটা কি হলো? আমার ডিম ফুটে তো লাল ছানা বের হয়েছে দেখছি, কিন্তু এমন লাল ছানা তো আমি আগে কখনো দেখিনি। ধুর টুনি, তুমি অযথা এসব কথা ভেবো না তো। আমাদের যে ছানা হয়েছে এটাই বড় কথা। এখন আমাদের ছানাকে কিভাবে বড় করব সেটা ভাবতে হবে, বুঝলে? এরপর টোনা আর টুনি অনেক কষ্টে তার লাল ছানা টুনটুনকে বড় করতে থাকে।
এরপর বেশ কিছুদিন কেটে যায় আর টুনটুন কিছুটা বড় হয়। আর হঠাৎই একদিন সকালে টুনি ঘুম থেকে জেগে দেখে তাদের ঘরের মেঝেতে অনেকগুলো সোনার কয়েন পড়ে আছে। এ কি, এত সোনার কয়েন আমার ঘরে? এগুলো কোথা থেকে এলো? টোনা, এই টোনা, ওঠো বলছি, দেখো কি কাণ্ড হয়েছে। ইগো টোনা, ঘুম থেকে ওঠো বলছি। টুনির এমন ডাকাডাকি শুনে টোনা জাগে আর ঘরের মেঝেতে এতগুলো কয়েন দেখে টোনা অনেক অবাক হয়। এরপর টোনা আর টুনি সব কয়েন কুড়িয়ে একত্রিত করে আর কয়েনগুলো কোথা থেকে এলো সেসব ভাবতে থাকে। এরপর পরের দিন সকালেও একই ঘটনা ঘটে। সেদিনও ঘরের মেঝেতে অনেকগুলো কয়েন পড়েছিল। আচ্ছা, এসব কি হচ্ছে? আমার ঘরে রোজ রোজ এসব সোনার কয়েন কোথা থেকে আসছে? না, আর অবহেলা নয়, আমাকে জানতেই হবে কোথা থেকে আসছে এসব কয়েন। এসব কথা ভেবে টুনি সেদিন রাতে আর ঘুমায় না, ঘুমানোর ভান করে শুয়ে থাকে। তখনই টুনি খেয়াল করে টুনটুন উঠে ঘরের মধ্যে উঠছে আর টুনটুনের মুখ থেকে সোনার কয়েন ঝরে মেঝেতে পড়ছে। এ দেখে তো টুনির চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। আর টুনি ঘুমের ভান করে রাতটা কাটিয়ে দিয়ে সকাল হতেই টোনাকে সবটা খুলে বলে। এসব তুমি কি বলছো টুনি? তবে কি আমাদের মেয়ে টুনটুন ঘুম থেকে উঠে সব কয়েন ফেলে আবার ঘুমিয়ে পড়ে? কিন্তু টুনটুন একটা স্বাভাবিক পাখির ছানা হয়ে এমন অদ্ভুত ঘটনা কিভাবে ঘটবে বলো? আমিও তো তাই ভাবছি টোনা। টুনটুনের এসব রহস্য সম্পর্কে জানতে হলে আমাদের জ্যোতিষী বাবার কাছে যেতে হবে, কারণ জ্যোতিষী বাবার যজ্ঞের পায়েস খেয়ে যে টুনটুনের জন্ম হয়েছে টোনা। এরপর টোনা আর টুনি জ্যোতিষী পেঁচার কাছে যায় আর পেঁচাকে সব কথা খুলে বলে। সত্যি তো আজব ঘটনা, একেই তো লালছানা হয়েছে, তারপর আবার সোনার কয়েন দিচ্ছে। তোরা বস বাছা, আমি ধ্যান করছি, ধ্যান করলেই আমি সব রহস্য জানতে পারবো। এরপর জ্যোতিষী পেঁচা ধ্যানে বসে আর ধ্যান শেষে অবাক হয়ে চোখ খুলে বলে, বাছা, এ তো সাংঘাতিক ঘটনা। তোর লাল ছানা তো একটা জাদুই ছানা। তোকে যে পায়েস দিয়েছিলাম সেটা তুই খাওয়ার আগেই একটা জাদুকর লাল পাখি খেয়ে এটো করে দিয়েছিল। তাই তুই এটো পায়েস খেয়েই ডিম দিয়েছিলি রে। তাই তোর ছানার মধ্যেও লাল জাদুকর পাখির জাদু শক্তি বৃন্দাবন আছে। আর ওই এটো পায়েস খাওয়ার জন্যই তোর ছানা লাল হয়েছে রে। আর লাল ছানার মধ্যে যে জাদু শক্তি আছে তার দ্বারাই তোর ছানা সোনার কয়েন দিচ্ছে। বুঝেছিস এবার তোরা? ও, এই ব্যাপার জ্যোতিষী বাবা। কিন্তু আমার টুনটুন যে জাদু শক্তি সম্পূর্ণ, ও আবার আমাদের ক্ষতি করবে না তো? না না বাছা, ও যাই হোক না কেন, ও তোদের ছানা আর তোরা ওর বাবা মা আর ও সন্তান হয়ে তোদের কেন ক্ষতি করতে যাবে বলতো? তোরা নিশ্চিন্তে ওকে আপন করে নে, কারণ এটা তো তোদের ভাগ্য। কারণ তোরা এমন একটা জাদুই ছানা পেয়েছিস যে তোদের অনেক সোনার কয়েন দিচ্ছে। এর সাহায্যে তোরা অনেক বড়লোক হবি রে। তাই তোরা ভাবিস না, ওই ছানা তোদের কোনো ক্ষতি করবে না। এরপর টোনা আর টুনি খুশি মনে বাসায় ফিরে আসে আর টুনটুনের দেওয়া সোনার কয়েনের সাহায্যে অনেক সুখেই দিন কাটাতে থাকে এবং অনেককে সাহায্যও করতে থাকে। মনে যে নাই কোনো কাজ, ও বন্ধু মনে যে নাই কোনো কাজ, তোর পিড়িতে দিবানিশি তাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। আরে কবে 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 আইবে পালা রে, কবে দিমু গলায় মালা রে। আহা, গান বলতে আমার কতই না ভালো লাগে। হতচ্ছাড়া, লম্পট, পাজি কোথাকার! বিয়ে করে আমাকে দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে দিতে পারছিস না, আবার আরেকজনের গলায় কিনা মালা পরানোর কথা বলছিস? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আজ তো আমি তোর শেষ একদম দেখেই ছাড়বো। ওরে বাবা রে, ওরে মারে, শোনা বউ আমার, দয়া করে আমাকে তুমি মেরো না, আমার যে বড্ড লাগছে। আহ
আমি তো তোমাকে লাগার জন্যই মারছি গো, আদর করার জন্য তো আর নয়। সেই সকালবেলা আমি তোমাকে রান্না করতে বলেছি, আর রান্না না করে কিনা এসে পুকুরে মাছ ধরছো। হ্যাঁ, আজ তো আমি তোমাকে মেরে একদম শেষ করে দেবো। বউ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এরপর থেকে আর কোনোদিনও এমনটা করবো না গো। এই যে কানে ধরছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপর যদি আমি কোনোদিনও এমনটা দেখেছি না, তাহলে আমি তোমার জানই কেড়ে নেব, এই আমি বলে দিলাম। আরে আরে টোনা, অমন তাড়াহুড়ো করে তুই আবার কোথায় যাচ্ছিস বলতো? বলছি তুই আবার বউয়ের হাতের মারটার খেয়েছিস নাকি? আহ আহ আহ। আর বলো না গো কালু দাদা, এ আমার বউ তো নয়, যেন একদম লাল মরিচের গোলা। যখন তখন সে আমার উপর আক্রমণ চালাচ্ছে। একেই তো কোনো কাজকর্ম পাই না আমি, তার উপর আবার বউয়ের ক্যাচকেচানি। জানো তো, এখন তো আমার মনে হচ্ছে গলায় কলসি বেঁধে আমি নদীর জলে ডুবে মরি। হয়েছে হয়েছে রে, তোকে আর মরতে হবে না। শোন শোন, আমি বরং তোকে একটা বুদ্ধি দিচ্ছি। তাই নাকি গো দাদা, বলো না কি বুদ্ধি? শোন, আমি আমার জমিতে অনেকগুলো বাঁধাকপি চাষ করেছি, বুঝেছিস তো? আর ওগুলো দেখাশোনা করার জন্য দুজন লোকের প্রয়োজন। তাই বলছি কি, তুই আর তোর বউ মিলে যদি আমার জমিতে কাজ করিস, তাহলে তোর উপকার হবে আর আমারও। তুমি তো কথাটা মন্দ বলনি কালু দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আমার বউকে বলছি। টোনা কাজে না গিয়ে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে এসে টুনিকে সব কথা খুলে বলে। আরে আরে, তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না গো। চলো চলো, আর দেরি না করে আমরা বরং এক্ষুনি চলে যাই। এরপর তারা দুজনে মিলে কালু কাকের বাঁধাকপির জমিতে যায়, আর সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে দিন শেষে বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত পেরিয়ে ভোর হয়ে যায়। আর প্রতিদিনের মতো তারা দুজনেই কালুর জমিতে চলে যায়। আর এইদিকে তো দেখতে দেখতে কালুর জমির বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে যায়। অতিরিক্ত পরিশ্রম করার কারণে টোনা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। টনি, আমি আমি বোধহয় আর বাঁচবো না গো, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। ওগো, দয়া করে তুমি এরকম কথা আর বলো না, তোমার যে কোনো কিছুই হবে না। আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। টনি আর কোনো কথা না বলে উড়ন্ত মাদুরে করে টোনাকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর ডাক্তার টোনার পরীক্ষা করে বলে, মিস টনি, আপনার স্বামীর পেটে আলসার হয়েছে, আর তার পুরো পেটে ঘা হয়ে গিয়েছে। এখন আপনি আপনার স্বামীকে বাঁচাতে চাইলে তাকে অনেক উন্নত মানের চিকিৎসা করান, আর তার কারণে অনেক টাকা লাগবে। ডাক্তার সাহেব, আমরা যে অনেক গরিব পাখি, অতগুলো টাকা আমরা কোথায় পাবো বলুন? আপনি দয়া করে ফ্রিতে আমার স্বামীর চিকিৎসা করে দিন না ডাক্তার সাহেব। দেখুন, আমি একটা হাসপাতালের আন্ডারে থাকি, আর এখানে তো টাকা জমা দিতেই হবে। এখানে যে আমার কোনো কিছুই করার নেই, তাই আর সময় নষ্ট না করে দ্রুত টাকাগুলো জোগাড় করে নিয়ে আসুন। ডাক্তারের এসব কথা শুনে টুনি নিরুপায় হয়ে কালু কাকের কাছে যায়। এরপর সে টোনার শরীরের অবস্থার কথা সব খুলে বলে। আমি কি এখানে দান বাক্স খুলে রেখেছি নাকি বলতো, যে তুই এসে টাকা চাইলি আর আমি তোকে টাকা দিয়ে দিলাম? যা যা, দূর হ বলছে, এখান থেকে দূর হ। কালু দাদা, আমি তো তোমার কাছ থেকে এমনি এমনি কোনো দান চাইনি। এতদিন আমি আর আমার স্বামী তোমার জমিতে অনেক পরিশ্রম করেছি, আমি তো সেই পারিশ্রমিকে চাইতে এসেছি। বলো, কি একটু পরিশ্রম করেছে বা না করেছে তার আবার পারিশ্রমিক? এই নে 500 টাকা, আর যা যা এখান থেকে, যা বলছি। এতদিনের হাড় ভাঙা পরিশ্রমের মূল্য কি না মাত্র 500 টাকা? দরকার নেই আমার এই 500 টাকার। শোনো কালু দাদা, তোমার এই 500 টাকা দিয়ে আমার কোনো কিছুই হবে না, তাই এই 500 টাকা তুমি বরং তোমার কাছেই রেখে দাও। আর হ্যাঁ, তুমি দয়া করে নিজের মনটাকে একটু বড় করতে শেখো। নিজের পারিশ্রমিক আমি নিতে এসেছিলাম কি না। এসব কথা বলে টুনি কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এমন সময় হঠাৎই এক গর্ভবতী সাপ টুনির দিকে এগিয়ে আসে। আমাকে তুমি বাঁচাও, বাঁচাও আমাকে, আমার পেছনে যে সাপুড়ে আসছে, ও একবার আমাকে ধরতে পারলে আমার যে সর্বনাশ হয়ে যাবে, বাঁচাও আমাকে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে গো, চিন্তা করো না, তুমি ওই ঝোপের আড়ালে গিয়ে লুকাও, বাকিটা আমি দেখছি। টুনির কথা মতো সাপটি গিয়ে লুকিয়ে পড়ে, আর এইদিকে সাপুরিয়া এসেও হাজির হয়। এই মেয়ে, বলছি কি, এদিক দিয়ে কি কোনো গর্ভবতী নাগিনকে যেতে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি। জানো, নাগিনটা অনেক খারাপ, আমাকে কামড়ে দিতে চেয়েছিল। আর আপনার আসার শব্দ শুনে ওই তো ওই ওই পথ দিয়ে চলে গেল। আপনি তাড়াতাড়ি করে যান, নয়তো আবার ওই সাপটাকে আপনি হারিয়ে ফেলবেন। যান যান। বোকা সাপুরিয়া টুনির সব কথা বিশ্বাস করে নেয় আর টুনির দেখানো পথে চলে যায়। এরপর সাপটিও ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। তুমি আমার বড্ড উপকার করলে গো, আর তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, তুমি এমন মন খারাপ করে কেন আছো? এরপর টুনি তার সব কথা সাপটিকে খুলে বলে। ও আচ্ছা, এবারে আমি সবটা বুঝতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না, চলো চলো আমার সাথে। কি, আমি আবার তোমার সঙ্গে কোথায় যাব বলো তো? কোথায় আবার? তুমি আমার সঙ্গে আমার নাগরাজ্যে যাবে, চলো। এরপর সাপটি টুনিকে নিয়ে তার নাগরাজ্যে চলে যায়, আর সেইখানে অনেক সোনা দানা হীরের মাঝে টুনিকে ছেড়ে দেয়। তোমার যত প্রয়োজন তুমি এখান থেকে সোনা দানা নিয়ে যাও। এভাবে যে আমার মতো গরিবের ভাগ্য বদলে যাবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো নাগিন, আজ তুমি আমার বড় উপকার করলে। আমি যে তোমার এমন উপকার কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলবো না গো, কোনোদিনও না। টুনি সাপটির ওপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে ওইখান থেকে কিছু সোনা দানা ও হিরে নিয়ে বাড়িতে ফিরে আসে। সব সোনা দানা বের করে তা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যা টাকা পায় তা নিয়ে তার স্বামীর চিকিৎসা করায়। ভালো চিকিৎসা পেয়ে টোনা দ্রুত সুস্থ হয়ে ওঠে। এরপর টোনা আর টুনি আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে, আর তাদের কোনো অভাবও থাকে না।